যে কনসেপ্টের উপরে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দাঁড়িয়েছিল সেটা বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি আনব্যাংক পপুলেশনকেই টার্গেট করা হয়েছিল এবং এই 5 বছরে সেই বিষয়টা আমরা ভালোভাবে অগ্রসর হয়েছি এবং এই কারণেই বাংলাদেশ ব্যাংক এটার ব্যাপারে স্বীকৃতিও পেয়েছে। ভুলে গেলে হবে না যে এই ইন্ডাস্ট্রিটা মাত্র 5 বছরের পা দিয়েছে। এখানে রিস্কের কথা বলা হচ্ছে, রিস্কের সঙ্গে জড়িত থাকে হলো কমপ্লায়েন্স। রেগুলেটর যে নীতিমালা দিয়েছে সেটা মেনে এই ব্যবসাটা করতে হবে। আমি যদি এমনি ইন জেনারেল বলি মোবাইল ব্যাংকিং এ বাংলাদেশের সম্ভাবনা, তাহলে কিন্তু উই আর ডুইং ভেরি গুড। আই মিন ভেরি গুড ইন এসেন্স যে আমাদের 3 কোটি বা 3.25 কোটি গ্রাহক, অলমোস্ট 1 কোটি 20 লক্ষ মনে হয় রেগুলার ইউজার মোবাইল ব্যাংকিং এর, এবং অলমোস্ট 500 কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতিদিন। সো এই জাস্ট এই 3টা নাম্বার অ্যাড করলে ইটস হিউজ। আই মিন আই থিঙ্ক উই আর নাম্বার 1 আর নাম্বার 2 ইন টার্মস অফ দ্য ট্রানজাকশন ইন দ্য গ্লোবালি, এবং সাউথ এশিয়াতে আমরা নাম্বার 1 হচ্ছে। বাট আপনি যদি চিন্তা করেন জাস্ট মোবাইল ব্যাংকিং ইন জেনারেল, তাহলে আমাদের মোবাইল ব্যাংকিং এখনো, যদিও আপনারা আনব্যাংক পপুলেশনকে অনেক ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু মোবাইল ব্যাংকিং বলতে বাংলাদেশে এখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি P2P ট্রান্সফার। সো পার্সন টু পার্সন টাকা আদান প্রদান করার ক্ষেত্রেই মোবাইল ব্যাংকিং 95% কেসেসে ব্যবহৃত হচ্ছে। আমি জিনিসটাকে অন্যভাবে দেখছি এখানে যে মোবাইল ফোনের এক্সপ্যানশন এটা তো ফ্যান্টাস্টিক, এবং আমরা স্টাডিতে দেখেছি যখন কোনো সার্ভিস খুব কুইকলি এক্সপ্যান্ড করে তখন রিস্ক বেড়ে যায়। এটা এইভাবে বলছি যে আমাদের এখানে এটিএম চালু হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেল বাংলাদেশে, তেমন কিছু ঘটেনি। যখন নাকি বেশ বেড়ে গেছে, অনেক উন্নতি করেছে আমরা বলছিলাম, ঠিক তখনই এক বিদেশি গোষ্ঠী লোক এসে এখানে বড় আকারে কিছু এটিএম চুরি করলো। তারপরে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ যেটা ঘটনা ঘটলো, এটাও এ ধরনের ঘটনা এখানে ঘটেনি। একজন বলেছিলেন যে এ পর্যন্ত কিছু ঘটেনি, সো উই আর সেফ। এটি কিন্তু আমি এগ্রি করি না। যা ঘটেনি তাই ঘটতে পারে। সেই জন্য আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো, যেটা এক্সপ্যান্ড বেশি করে সেখানে রিস্ক বেড়ে যায়, সেখানে ঘটার সম্ভাবনা থাকে। তো সেই জন্যই আমার যেটা মনে হচ্ছিল যে এটিএম, দেন ডেলিং রুম, নেক্সট কি মোবাইল ফোন বাংলাদেশে, এটা আমার মনে সাধারণ লোকের হিসেবে। রেগুলেটর কিভাবে কাজ করে? রেগুলেটর কাজ করে আসলে 3টা পার্টিতে। রেগুলেটরের 3টা দৃষ্টিভঙ্গি আছে। একটা হচ্ছে টুয়ার্ডস দি গভর্নমেন্ট। গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গিটা রিগার্ডিং দি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইট ইজ দি ইনক্লুশন, দি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। সো এই জিনিসটাকে আমরা ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক gives the highest priority this thing, and also being the regulator of the telecom industry, আমরা এটাকে ফ্যাসিলিটেট করার যতটুকু মানে সম্ভব আমরা চেষ্টা করি। আমরা উই অলওয়েজ ইনস্ট্রাক্ট আওয়ার মোবাইল অপারেটরস। হাউএভার অনেক ডিসক্রিপেন্সি আছে আমাদের রেগুলেটরস পর্যায়েও, আমাদের কোঅর্ডিনেশনের হয়তো ঘাটতি আছে, যেটা রাশিদা বলেছে। আমাদের maybe we have to be more active in having the dialogues between the two regulators.